নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। আগামীকাল দ্বিতীয় দফা তথা শেষ দফার ভোট, আর তার আগে বিভিন্ন বিষয়ে নিয়ে বিভিন্ন রাজনৈতিক তর্ক বিতর্ক এই মুহূর্তে জনতার দরবারে। তার আগে আমার সঙ্গে কারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, কংগ্রেসের থেকে আছেন চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইয়ের পক্ষ থেকে আছেন সৈকত গিরি, বিশ্বজিৎ দাস রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক, এবং তৃণমূলের পক্ষে রয়েছেন কৃষাণু মিত্র। আজকে আদালত থেকে জানা গেল যে 4,000 এর তালিকা নাকি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষে। সেই 4,000-এর মধ্যে তারা যদি ধমক দেন, চমকান, ভয় দেখান, তাহলে তাদের গ্রেফতার করা হতে পারে। এবং তারা বেশিরভাগই তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, তৃণমূল কংগ্রেস বিধায়কও। আর এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করলেন। মামলায় কি সওয়াল জবাব হলো, প্রথমে আপনাদের দেখাবো সওয়াল জবাবটা কি হলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন, আমাকেও যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। নির্বাচন কমিশনের আইনজীবী ছিলেন নির্বাচন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চে কালীঘাট থানায় গিয়েছিলাম তৃণমূলের নির্বাচনী এজেন্টকে নিয়ে। ওসি জানতে চেয়েছেন কি করতে এসেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সওয়াল জবাবে বললেন, আমি একজন সাংসদ আর ওসি চেয়ারে বসে এসব বলছেন। আরও কি বলা হলো সওয়াল জবাবে? নিয়ম আছে, সাংসদ এলে সরকারি কর্মীদের উঠে দাঁড়াতে হয়। আরও সওয়াল জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন দেখাবো। এই নিয়ে চলল এই সওয়াল জবাব। সোমবার রাতে ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী যায়। নির্বাচন কমিশন কাদের হয়ে কাজ করছে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 27 এপ্রিল ডিজেকে ওয়ার্ড লিস্ট সংক্রান্ত চিঠি দেয় নির্বাচন কমিশন। এই চিঠি বাতিল করার জন্য মেল করা হয়েছে। জিষ্ণু চৌধুরী বললেন, নির্বাচন কমিশনের আইনজীবী বললেন যে করা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তার ডিজিকে বাতিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখুন কি অভিযোগ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দেখাবো। যে নোটিফিকেশনটাকে আমরা চ্যালেঞ্জ করেছিলাম, আগের একটা নোটিফিকেশন হাইকোর্ট স্টে করে দিয়েছিল। 800 লোকের নাম দিয়েছিল যে এদেরকে তুমি করতে পারবে না, টাচ করতে পারবে না, যদি না কোনো ক্রিমিনাল কেস থাকে। এরপরও 27 এপ্রিল একটা নোটিফিকেশন বার, তাতে সেই লোকগুলোর নাম রইল, প্লাস হচ্ছে 3,500 আরও লোকের নাম রইল। প্রায় 4,000 4,500 লোকের নাম দিয়ে বিভিন্ন কেন্দ্র ধরে ধরে, স্পেশালি ভবানীপুর কেন্দ্রে, সেই কেন্দ্রে ধরে ধরে এদেরকে অ্যারেস্ট করার জন্য বললো, প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বললো। আমরা যখন কোর্টে মামলা করছি তখন ইলেকশন কমিশন একটা অর্ডার দিল কোর্টকে। যেই ফাইল করলাম সঙ্গে সঙ্গে ব্যাকডেটে ক্যান্সেল করে দিল। ইলেকশন কমিশন বুঝে গেল, কিন্তু অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। অর্ডার ক্যান্সেল হতে পারে, মাইন্ডসেট তো ক্যান্সেল হতে পারে না। আর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল কি বললেন দেখুন। না না, এটা ভুল আছে কি আমরা কোনো লিস্ট দিচ্ছি। অনেক লোক যেটা আছে গ্রামে থেকে সব জায়গা থেকে আমাদের কাছে শিকায়ত করে কি এই গন্ডগোল করছে, ও গন্ডগোল করছে। আমাদের ডিউটি আছে এটা পুলিশকে জানার জন্য কি অমুক কমপ্লেন্ট এসছে, এটা কোনো আইনের না নিষেধ আছে না হতে পারে। পুলিশ তবে তদন্ত করে দেখবে কি এদের মধ্যে কোনো চার্জ আছে নি আছে, এদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে হবে, এদের আগে কোনো ওয়ারেন্ট আছে নি আছে। আলটিমেটলি পুলিশের ডিউটি আছে দেখার জন্য কি ইলেকশন ফ্রি এন্ড ফেয়ার হবে। অনেকগুলো মোটিভেটেড থাকতে পারে, কিন্তু অনেকগুলো সত্যিও থাকতে পারে। আমরা কোনোদিন বলি না আপনি একে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন। এটা আমরা জানি কি আইন কি আছে নি আছে, ল কি আছে নি আছে। বিজেপি বলছে তৃণমূল কি ধোয়া তুলসী পাতা। যদি কৃষাণু যদি চেকই করতে বলা হয়, যদি কারো বিরুদ্ধে অভিযোগ আছে কিনা দেখতে বলা হয়, এটা তো নির্বাচন কমিশনের ডিউটি। দেখো, ভাবের ঘরে চুরি করে তো লাভ নেই। আমরা সকলেই জানি যে আসলে কে কি করছে, অভিসন্ধি কি। আজকে এইসব বাহিনী, এইসব অবজারভারদের বাংলার মানুষ তো আশ্বস্ত হওয়ার কথা ছিল যে 100 ভালো ভালো লোকেরা এসছে, আমরা শান্তিতে ভোট দেব। কিন্তু তার বিপরীত কেন হচ্ছে? আজকে এমন একজন অবজারভারকে এনেছেন যাকে মহিমামণ্ডিত করা হচ্ছে বিজেপি ইকোসিস্টেমের পক্ষ থেকে, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ আছে, একজন নারী না একাধিক নারীর সাথে সহবাসেরও অভিযোগের কথা শুনছি। তাহলে এরা কারা? এদেরকে কেন আনা হয়েছে? আরেকজনকে অবজারভার করে আনা হয়েছে, তিনি বঙ্গ সন্তান বলে দাবি করা হচ্ছে, এবং তিনি গিয়ে একটা টিভি চ্যানেল, যাকে বিজেপির মুখপত্র টিভি চ্যানেল হিসেবে আমরা জানি, কুসুম টুসুম করে বেড়ায়, সেখানে গিয়ে সে ইন্টারভিউ দিচ্ছে। তাহলে এদের যে আচরণগুলো, এদের যে কার্যকলাপগুলো, এগুলো তো চূড়ান্ত পক্ষপাত তুষ্ট। আজকে আমি একটা তোমাকে উদাহরণ দিচ্ছি। এই যে এত পুলিশের আমলাদের, পুলিশের অফিসারদেরকে পরিবর্তন করা হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। দক্ষিণ 24 পরগনার যিনি অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াই,
কই এর বিরুদ্ধে তো বিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো বিরোধীর কোনো অভিযোগ ছিল না তো। তাই জন্য নির্বাচন কমিশন এতজনের বদলি টলতি করে তাকে দায়িত্বতে আনা হয়েছিল। তারপর একে কেন সাসপেন্ড করা হলো? একজন মেধাবী ব্যক্তি যিনি দুবার ইউপিএস পাস করেছেন, তিনি প্রান্তিক সিউড়ির একটা গ্রাম থেকে উঠে এসছেন, দুবার ইউপিএস পাস করে আজকে তিনি আইপিএস হয়েছেন, Okay. বাঙালি জাতির গর্ব। তাকে কেন না বিজেপির যে একজন অবজারভারের করা অভিসন্ধি, সে বিজেপির ক্যান্ডিডেটের সাথে বসে শঙ্কুদেব ওখানে পান্ডা। ওখানে মিটিং করছে, মন্দির বাজারে বিজেপির নেতা কর্মীরা টাকা বিল হচ্ছে, সেইগুলো যখন ধরা হলো 4,000 নাম, তখন এরকম শঙ্কুদেব পান্ডা একদম 4,000 নাম একদম তৃণমূল বলছে, এইভাবে তৃণমূল মানেই কি meeting গুন্ডা? করলেন। তৃণমূল মানেই কি গুন্ডা? আপনি তো এতদিনে তৃণমূলের কথাটা বলেছেন, আগে ভাবের ঘরে বলতেন, এবার সত্যি সত্যি বলে ফেলেছেন। আমরা তৃণমূল মানেই তৃণমূল মানেই তুমি গুন্ডা। জানো তৃণমূল মানেই গুন্ডা। জিজ্ঞাসা চিহ্নটা আপনার উড়িয়ে দিয়ে ওখানে ছেদ বসিয়ে না, আমার এক্সক্লেমেশন ছিল, বিস্ময় ওইটা সূচক ছিল। উঠিয়ে দিলাম তো। আচ্ছা এটা- উঠিয়ে দিয়ে ছেদ বসালাম। আচ্ছা। আরে এতক্ষণ বলিনি, আপনি জ্ঞান দিচ্ছিলেন শুনলাম। এতক্ষণ ইলেকশন কমিশনের জ্ঞান এবার একটু শুনতে হবে। প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না কাকে গ্রেপ্তার করতে হবে আর কাকে রাখতে হবে। কারা জ্ঞান দিচ্ছে? এদের পুলিশ 3 দিন আগে পর্যন্ত প্রত্যেকটা বিরোধী দলের নেতার বিরুদ্ধে একটা করে 107 কেটে দিয়েছিল। হ্যাঁ, এই অভিযোগ আর বারবার উঠেছে। 307 কেটে দিয়েছিল একের হ্যাঁ। পর এক। লোককে তুলে ঢুকিয়ে দিয়েছে। এরা জ্ঞান দিচ্ছে, এদের কাছে শুনবো। আসলে এরা দেখেছে নিরপেক্ষ আচরণ করছে ইলেকশন কমিশন। এদের তথাকথিত গুন্ডারা ময়দানে হালে পানি পাচ্ছে না। Okay. সেই জন্য রাত থেকে আমি দেখছি নিরপেক্ষ ভিডিওতে কাজ করছে। আজকে এই যে আদালতও বলেছে, candidate হাইকোর্টও বালিতে বলেছে, কৈলাস নিরপেক্ষভাবে মিশ্রা। কাজ করুন। বলতে দিবেন না আমি তোমার সঙ্গে তোমার কথা ধরাচ্ছি, কথা, আমাকে ধরাতে হবে না, আমাকে তো 2 মিনিট বলতে দিন। বলুন। এতক্ষণ তো তৃণমূল বললো। বলুন। আমাকে দল থেকে বের হাইকোর্ট করে কি দেবে বলেছে বিচার। সেইটাই বললাম। কি হাইকোর্ট কি বলেছে সেটা বললাম, নিরপেক্ষভাবে কাজ করুন, নির্বাচন কমিশনকে বলেছে। দেখুন, নিরপেক্ষভাবে কাজ তো নির্বাচন কমিশন করছে। আচ্ছা। যদি নিরপেক্ষতা কোথাও না থাকতো তাহলে আইডেন্টিফাইড হতো। কল্যাণবাবু কি থেমে থাকতেন নাকি? তিনি সুপ্রিম কোর্টে চলে যেতেন। কল্যাণবাবু তো যাচ্ছেন। কল্যাণবাবু কাদের জন্য গেছেন? হ্যাঁ। যারা তথাকথিত গুন্ডা, রাত্রিবেলা একটা গুন্ডাকে ধরতে গেছে বালিতে। আচ্ছা। সেখানে তার ক্যান্ডিডেট নিজে নেমে পড়েছে। আরে ভাই, জাহাঙ্গীরের বিরুদ্ধে এত অভিযোগ, তার বিরুদ্ধে একটা সরাসরি যোগাযোগ করতে 3 বার ধরে পুলিশ অথরিটি যাচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে বেড়াবো কেন? তৃণমূলের সবাই গুন্ডা, আরে শুনুন, বলে দিলেন পরিষ্কার। আমার ব্যাপারে যদি যদি অভিযোগ গুন্ডা উঠে হয়, আমি গিয়ে দেখা করবো। শুনে নাও, আমি Okay. 7 লাখ ভোটে Okay. জিতেছি। শুনে নাও, শুনে নাও। আমার কিসের ভয়? শুনে নাও, Okay. তৃণমূল মানেই গুন্ডা, তাহলে শুভেন্দু অধিকারী প্রাক্তন গুন্ডা। তাহলে প্রাক্তন গুন্ডাও ভবিষ্যতে আবার গুন্ডা তাকে নিয়ে তো চলছিলেন ভাই। ব্যবস্থা নিয়েছে। যাকে কি প্রাক্তন ব্যবস্থা গুন্ডা নিয়েছে? মনে করে, আজকে- তার পা ধরে চলছিলেন আজকে- একদিন। আজকে আমি বলে দিচ্ছি, শুনে আর নাও। কি বলবেন যে আপনি? এই যে বাহিনীগুলো, এই যে সাজোয়া গাড়ি, এইগুলো মানুষের অভিজ্ঞতা কি? আজকে যে এগুলো AI মানুষের generated- অভিজ্ঞতা এক হচ্ছে মিনিট, সৈকত। এক মিনিট। আমি বলছি, আরে এদের জন্য শঙ্কুদেব আনতে পান্ডা যেটা হয়েছে, বললো, সাজোয়া গাড়ি একেবারে এদের জন্য। নিরপেক্ষভাবে তৃণমূল নির্বাচন থেকে কাজ আসতে কমিশন কাজ সাজোয়া গাড়ি করছে। নিয়ে ঘুরতে হচ্ছে। সাজোয়া গাড়ি হোক, সাজোয়া 2.5 লক্ষ গাড়ি নিয়ে জওয়ান পুলিশ হোক, চালিয়ে যাই হোক না কেন। প্রথমত আমরা ডে 1 থেকে বলেছিলাম যে নির্বাচন কমিশনারের নিয়োগ থেকে নির্বাচন কমিশনের ওপর আমাদের সন্দেহ রয়েছে। এটা নতুন কিছু নয়। এ রাজ্যে অতীতে পুর নির্বাচন কিংবা পঞ্চায়েত নির্বাচন তৃণমূল যে স্টাইলে করেছে, আজকে বিজেপিও নির্বাচন কমিশনকে দিল্লি থেকে সেইভাবে ব্যবহার করছে। নিরপেক্ষতা কিভাবে থাকবে? আজকে যে অভিযোগ কৃষ্ণানুদা কেন্দ্রীয় নির্বাচন কমিশনার বা অবজারভারদের বিরুদ্ধে করছেন, একই অভিযোগ তো রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছিল। তখন তো একবারও বিরোধীদের কথা শুনতেন না। আজকে আপনাদের দলের নেতাদের বাড়িতে যখন অবজারভার যাচ্ছে তখন আপনাদের গায়ে জ্বালা ধরছে। পঞ্চায়েত নির্বাচনে জেতা পঞ্চায়েত মেম্বারকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলেন, ঝাড়খণ্ড থেকে নিয়ে এসে সার্টিফিকেট ছিঁড়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি অবজেকশন করব, আগামীকাল ভোট, তৃণমূলের প্রতিনিধি যে প্রচার করছেন এটা আইন বিরুদ্ধ। এই প্রচার করা যায় না, সিম্বল লাগিয়ে আপনাদের স্টুডিওতে বসছেন। তৃতীয়ত আমার যেটা বক্তব্য, শঙ্কুদেব পান্ডা নির্বাচন কমিশনের প্রশংসা করছেন, ভালো, 21 সালেও করেছিলেন। হারার পর খুন হয়েছিল বিজেপির অভিজিৎরা। এবারেও 4 তারিখের পর আপনার দিল্লির নেতারা হেলিকপ্টার করে পালিয়ে যাবে, নির্বাচন কমিশনার পালিয়ে যাবে। তখন আবার আপনাকে বিজেপি চিন্তা কান্নাকাটি করতে হবে করবে না, না তো? আপনারা কি শূন্য আমি থেকে বলছি, এগিয়ে যাবেন? আজকে শঙ্কুদেব পান্ডাকে ওসব নির্বাচন ছেড়ে দিন, কমিশনের বিপ্লব। ভরসায় নির্বাচন লড়তে বলছি, হচ্ছে খাতা কি খুলবে? মানে বিজেপি এইসব এখানে করে ভোট খাতা করানো খুলবে? হলো। please, এক লাইন, এক আপনাদের লাইন, ভোট please, দেওয়া মানে তো হচ্ছে Okay, এক লাইন, তৃণমূলের সুবিধা করে দেওয়া। কিষাণুদের এক গায়ে লাইন, এরা লাগছে। নিজেদের এক লাইন। ভোট কাটোয়া পার্টি এক লাইন, করেছে। শঙ্কুদা প্লিজ। আমি বলছি, আজকে এতটাই দুর্ভাগ্যজনক, একটা দল সরকার করবে বলছে, তারা নির্বাচন কমিশনার, আমলা, অবজারভার এদের উপর ভোট করাচ্ছে, আর উল্টো দিকে তৃণমূল মায়াকান্না কাটছে। 15 বছর সরকার চালালো, যা করেছেন, পঞ্চায়েত নির্বাচনে যা করেছেন বিজেপি তাই করাচ্ছে, কিন্তু গায়ে লাগছে তৃণমূলের। না, আমি তোমাকে একটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধাননগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের চিত্র। দেখে নাও, সকলে দেখে নাও। এই মূর্তিগুলো দেখা হচ্ছে যাচ্ছে স্বামী না, বিবেকানন্দের। কালো কাপড় দিয়ে ঢাকা আছে। আমি বলছি, হ্যাঁ। এই 3টে মূর্তি হচ্ছে স্বামী বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং নেতাজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর।
এই তিনটে নিয়ে আসুন, আগে মূর্তি বলে থাকার দিলেন তো, পেছনে কি বলে দিলেন অভিসন্ধি তো। আছে? কি দেখাচ্ছেন বলে দিলেন তো। করা যায় না। বলে দিল। খুলতে এটা বলুন। কে শিখিয়েছে? যে নিজেরা সব নেতাজি বানিয়ে দেখাচ্ছে। ভোট প্রভাবিত করছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভোট বলবো না, প্রভাবিত প্রতীক নিয়ে করছে, প্রচার হচ্ছে, স্বামী বিজেপি কিছু বলবে বিবেকানন্দ না। ভোট প্লিজ, সবাই প্রভাবিত মিলে না। করছে। জোড়া ফুলের প্রতীক যে বসছে। আসলে প্রতীক এই খোলা কাজটা- উচিত তো। এই কাজটা এই চ্যানেলের তো বোঝা একটা উচিত। উপনিবেশিক মানসিকতা থেকে লোকজন করে। না আমরা নির্দেশ দিতে পারি না যে কি চ্যানেলে নির্দেশ দিতে পারেন? লোগো খুলে বসুন, আপনি জানেন না আমরা কি নির্দেশ দিতে পারি না। আছে? চন্দনদা বলুন, Information রয়েছে। হয়তো অন্য ইস্যু হয়ে যাচ্ছে, বলুন। এখানে দেখো একটা কথা আমি একেবারে- নিরপেক্ষভাবে কাজ করছে একেবারে নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা? প্রশ্ন। দেখো আমি তো কোনো একটা দলকে রিপ্রেজেন্ট করি, কিন্তু বাস্তবিক দৃষ্টিভঙ্গিটা তো নিরপেক্ষতাই। আমি তোমার এখানে মনে থাকতে পারে শেষ প্রোগ্রাম তোমার প্রোগ্রাম করেছিলাম, সেখানে একজন কবিকে ঘিরে যে প্রশ্ন উঠেছিল সেখান থেকেও কিন্তু নির্বাচন কমিশনকে ডিপার্চার করতে হয়েছিল। বলেছিলেন যে ওটা আমরা ওই স্টেটমেন্ট আমরা দিই, তোমার হ্যাঁ, মনে আছে? হ্যাঁ। আমি কেন বলছি বারবার যদি ডিপার্চার করতে হয়, বেরিয়ে যেতে হয় মূল জায়গা থেকে, তাহলে কিন্তু শঙ্কা জাগে সিস্টেমটা নিয়ে। মানে আজকের নির্দেশ যদি আগামীকালকে উইথড্র হয়, তাহলে বুঝতে হবে কোথাও একটা গলত আছে হোল অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে। কিন্তু একটা জিনিস বোঝার, সেটা হচ্ছে যে 4000 হোক 5000 হোক, সারা বাংলা জুড়ে গুন্ডাগার্দি চলে না। এটা তো স্বাভাবিক অভিজ্ঞতা মানুষের, স্বাভাবিক অভিজ্ঞতা। পেট্রন কারা করে, রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন কারা চালায়, পলিসি ব্যবস্থা কারা চালায়, এটা ঘটনা। কিন্তু তার সারা বছর ধরে আপনারা অভিযোগ করেন। তার কাউন্টার প্রোডাক্ট আর একটা গুন্ডাগর্দি হতে পারে না, অর্থাৎ গুন্ডামি হতে পারে না, যেটা আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হঠাৎ আমি ঘোষণা করে দিলাম এবং পরবর্তী সময় তাকে অ্যারেস্ট করতে হবে, পরবর্তী সময় কোর্টে চ্যালেঞ্জ মানে আপনি বলছেন আইনে বুলডোজার চালানো যায় না। মূলত এটা বেসিক্যালি যে আইনের কারণ ছিল না সেটা প্রমাণিত, কিন্তু যে কাজটা হলো সেটা অপটিক্স তৈরি হয়ে গেল। অর্থাৎ আবারও বলছি, তুতু মাইমের একটা অপটিক্স তৈরি হয়ে গেল। কিন্তু 4000 নাম সেটা অলরেডি ডিজিকে বলে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে, আইনজীবী জানিয়ে দিয়েছেন কোর্টে। আর কৃষাণু যার কথা বলছিলেন, পুলিশ অবজারভার অজয় পাল শর্মা, সেই পুলিশ অবজারভার জাহাঙ্গীর খান তৃণমূল প্রার্থী, তার পাড়ায় গিয়ে বাড়ির কাছে গিয়ে হুঁশিয়ারি দিলেন। আর এই নিয়ে রাজনীতি গরম আসবে একটা ছোট্ট ব্রেকের পর। হাইকোর্ট কি জানালো প্রতিনিধি অর্ণব হাজরার কাছ থেকে জানবো, কারণ এই 4000 যে লিস্ট, সেই 4000 লিস্ট নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন। তারপরে সেই হাইকোর্টে আবেদন বা প্রত্যাহার করে নিল কমিশন। নির্দেশ সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, রায়দান তো স্থগিত রেখেছিলেন, কিন্তু অলরেডি নির্বাচন কমিশন জানিয়ে দিল যে তারা প্রত্যাহার করে নিয়েছেন। কি বলল হাইকোর্ট তারপর? দেখো, বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ এবং পর্যবেক্ষণ রেখেছে, সেখানে ইসিআই সাবমিশনে যে বক্তব্য রেখেছিল, তারা জানিয়েছিল ইমেল করেছে তারা ইসিআইয়ের কাছে, যদিও আমাদের কলকাতার দপ্তর রয়েছে, সিও দপ্তর, সেখান থেকে জানানো হয়েছে সেই বিষয়টাকে উইথড্র করার জন্য। এবং সেটা নির্দেশনামায় নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে গতকাল 27শে এপ্রিল এই যে উদ্বেগ তালিকা বা প্রিভেন্টিভ অ্যারেস্টের যে তালিকা প্রকাশ করেছিল, দুটি পৃথক তালিকা, সেই তালিকা প্রত্যাহার করে নিয়েছে কমিশন নতুন আরেকটি মেমোরেন্ডাম বা নতুন আরেকটি সার্কুলার বা নির্দেশিকা জারি করে। অর্থাৎ এক নির্দেশিকায় গতকাল 27শে এপ্রিল তারা যে তালিকা প্রকাশ করেছিল, নতুন করে আরেকটি নির্দেশিকা জারি করে সেই তালিকা প্রত্যাহার করেছে কমিশন। কাজেই তালিকা যখন প্রত্যাহার হয়ে গেছে, সেখানে বিচারের কিছু বিষয়বস্তু থাকতে পারে না, তাই এই মামলায় হস্তক্ষেপ করছে না কলকাতা হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্ট বেশ কিছু পর্যবেক্ষণ রেখেছে, এবং যেহেতু সাংবিধানিক একটা কোর্ট, সাংবিধানিক আদালত, সংবিধানের 226 নম্বর ধারার প্রয়োগ করে কলকাতা হাইকোর্ট বিচার বা পর্যবেক্ষণ রাখে, সেখানে বলা হয়েছে কমিশন এই যে কাজগুলি করছিল, সেই কাজগুলির মধ্যে কোথাও একটা সংশয় তৈরি হয়েছিল নিরপেক্ষতা নিয়ে, এবং এই প্রশ্নই জনস্বার্থ মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। সেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে যে আদালত প্রত্যাশা রাখছে, আদালত নিশ্চিত থাকছে এবার থেকে নির্বাচন কমিশন এই রাজ্যের দ্বিতীয় দফার যে ভোট বা এই ভোট পর্বটা, সেটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করার জন্য নিরপেক্ষ হয়ে সিদ্ধান্ত নেবে। দুই, তারা কোনো রকম রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দুষ্ট হয়ে সিদ্ধান্ত নেবে না। এবং তার সঙ্গে আরও একটি কথা বলা হয়েছে যে প্রিভেন্টিভ অ্যারেস্ট আইনানুগ, অর্থাৎ আইনের প্রয়োজনে খুব দরকার হলে তবেই তারা গ্রেপ্তার করবে, নচেত এই পথের অবলম্বন তারা করবে না। কারণ নাগরিকদের
একটা অধিকার রয়েছে, সংবিধান যে অধিকার 21 নম্বর ধারার অনুযায়ী দিয়েছে তা মাথায় রাখতে হবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব। আর তৃণমূল বারবার এই বিষয়টাকেই ভয়ের বাতাবরণ তৈরি করছে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে, এই অভিযোগ বারবার করে আসছে। আর কিছুক্ষণ আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার কথা বলছিলাম, দেখুন। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ফলতায় কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না। অজয় পাল শর্মা এসে শান্ত ফলতাকে গরম করার চেষ্টা করছে। অজয় পাল শর্মা উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, তাকে এবার দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভারের দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় যান। প্রথমে যান ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানের পার্টি অফিসে। आपका घर कहीं हुआ एफएस तो यही है ना? এরপর জাহাঙ্গীর খানের পাড়ায়। यही एरिया ना? ये जहांगीर खान का घर कौन सा है? जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে অজয় পাল শর্মাকে বলতে শোনা যায়, ভোটারদের ভয় দেখানোর খবর পেলেই কড়া পদক্ষেপ করা হবে। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ফলতায় কোনো ঝামেলা হচ্ছে না, অশান্তি হচ্ছে না। অজয় পাল শর্মা এসে শান্ত ফলতাকে গরম করার চেষ্টা করছে। উত্তরপ্রদেশের পুলিশ কর্তা, তাকে নিশানা করেছেন উত্তরপ্রদেশের নেতা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব। शायद ये वही अधिकारी हैं जिन्होंने बड़े पैमाने पर अन्याय किया लोगों के ऊपर। मुझे नहीं पता है कि वीडियो कहां से और कहां पोस्ट हो गया, लेकिन अगर किसी अधिकारी का और आईपीएस अधिकारी का ये व्यवहार है तो उसके खिलाफ कार्रवाई करनी चाहिए। মঙ্গলবারও ফলতায় যান পুলিশ অবজারভার অজয় পাল শর্মা। এদিন যখন অজয় পাল শর্মার কনভয় জাহাঙ্গীর খানের পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছে, তখন তৃণমূল কর্মীরা স্লোগান দেন। উত্তরপ্রদেশের আইপিএস অফিসার, পশ্চিমবঙ্গে পুলিশ অবজারভার, তার একটি ভিডিও পোস্ট করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এই ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ভালো লাগলো এটা দেখে যে আপনি ফ্যান্টা কাপ স্টাইলে মজা করছেন। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন, পশ্চিমবঙ্গ সব সময় তৃণমূল। অজয় পাল শর্মাকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূলও। প্রার্থী তার বাড়ি চলে যাচ্ছে, বাড়িতে কোনো পুরুষ নেই, সেখানে ঢুকে রেড করে তাকে ব্যতিব্যস্ত করতে পারে? এটা কি কোনো পুলিশ অফিসারের কাজ? ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার অর্থাৎ যে কোনো অবজারভার সে চোখ আর কান হবে, হাত আর পা নয়। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। এর পাস হিস্ট্রি সকলের জানার আছে, এর বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। এই ধরনের একজন পুলিশ অফিসারকে অবজারভার হিসেবে পাঠানো, এটা কোন आईनी पद्धति मध्य पड़े? सिंघम होके रहिए, उत्तर प्रदेश में रहिए। हम लोग है यहाँ पर पुष्पा जैसे, आपको बोल देंगे कि हम लोग झुकेंगे नहीं। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই
জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। জাহাঙ্গীরের কোনো কথার কোনো উত্তর বিজেপি দেবে না। তার কারণ বিষয়টি বিজেপির সঙ্গে জাহাঙ্গীরের নয়, বিষয়টি নির্বাচন কমিশন এবং জাহাঙ্গীর। जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। নিউজ 18 বাংলা। বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে জাহাঙ্গীর, বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, বিষয়টি নির্বাচন কমিশনের সঙ্গে জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ যে ধমকানো, চমকানো, অনেক ভয় দেখানো এইসব করেছেন। তারপরে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন একজন পুলিশ পর্যবেক্ষক। এর অসুবিধা কি? দুটো জিনিস দেখো, এই বাংলায় ধমকানো চমকানো নির্বাচনের আগে 48 ঘন্টা এটা নতুন কোনো বৈশিষ্ট্য নয়। এবারে কি দেখছি, কে ধমকাবে? রাজনৈতিক মাস্তান যারা তারা ধমকাবে, নাকি লাইসেন্সড মাস্তান যারা তারা ধমকাবে? আসলে এমন একটা ন্যারেটিভস তৈরি করে দেওয়া হয়েছে এই বাংলায় যে সিংহম বা দাবাং পুলিশ অফিসার আসছে তার সিনেম্যাটিক রোল। এটা দেখুন, সিনেমাতে ভালো লাগে। তাকে পাঠানো হয়েছিল ভরসা জাগানোর জন্যে, অর্থাৎ সাধারণ মানুষের ভোট দিতে যাওয়ার যে ভরসা সেটা নেই, তিনি এসে এই ভরসা জাগাবেন, মানুষকে বলবেন ভোট দিতে যান। কিন্তু এখানে একই সঙ্গে প্রার্থী বা তার গ্রামে গিয়ে যেটা করছেন তার এখতিয়ার কতটা সেটা নির্বাচন কমিশনকে দেখতে হবে, আমি পুলিশ অফিসারকে বলছি না। তবে এর সঙ্গে এটাও ঠিক যে তিনি যেভাবে বেরিয়ে পড়ে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছেন, সঙ্গে পুলিশ নয় সেন্ট্রাল বাহিনী নিয়ে, সেখানে কি শুধুমাত্র পলতাতে ভরসা নেই, বাকি সারা পশ্চিমবঙ্গে কালকে যে 142টা আসনে নির্বাচন হচ্ছে, দক্ষিণ 24 পরগনার জন্য পাঠানো হয়েছে। আমি বলছি যে এই যে পুরোটা কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে একটা জায়গায়, অন্য জায়গায় নয়। এক হচ্ছে তার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠছে, দ্বিতীয়টা হচ্ছে উনি ভরসার জায়গায় ভরসা কতটা জাগাতে পাচ্ছেন। তবে একথা আমি বলবো যে প্রত্যেক পুলিশ অফিসার হোক, আপনি হন, আমি হই, আমাদের রাইট টু প্রাইভেসি আছে। তার দক্ষতার সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে সিনেমার সঙ্গে। তার এক অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা অন্য কোন পুলিশ অফিসারের সঙ্গে তাকে তুলনা করা হবে সেটা আমরা বলছি না, আপনারাও বলছেন না, খালি বলছেন তিনি এনকাউন্টার স্পেশালিস্ট। এখন বলুন, একটা নির্বাচনে কি এনকাউন্টার স্পেশালিস্ট দরকার হয়, নাকি সুষ্ঠু হিংসা মুক্ত নির্বাচন করা? এটা নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। আসলে ভয়ের বাতাবরণ তৈরি করার জন্য, যেটা তৃণমূল বারবার অভিযোগ করছে। আমরা আবার আসবো এই আলোচনাতে। তবে এটা জানিয়ে রাখি, আগামীকাল সবার নজরে কিন্তু হেভিওয়েট, সব থেকে হেভিওয়েট ভবানীপুর কেন্দ্র। একটা ছোট্ট ব্রেকের পর ফিরে আসছি। দক্ষিণ 24 পরগনার পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মা, তার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। এইভাবে প্রার্থীর বাড়ি গিয়ে হুমকি, হুঁশিয়ারি দিতে পারেন কিনা? রাজনৈতিক বিশ্লেষকরাও তুলছেন প্রশ্ন। আমি শঙ্কুর কাছে যাব। শঙ্কু, এই কারণেই তো তৃণমূল বারবার বলছে নাকি যে একেবারে বিজেপি একা পারছে না, কোনোভাবেই পারবে না, তাই নির্বাচন কমিশন, পর্যবেক্ষক এই সব দিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে ভোটের জেতার চেষ্টা। বলছি, আমি যখন শো শুরু করেছিলাম তখন আমি বলেছিলাম যে তৃণমূল মানেই তো গুন্ডা, কি অসুবিধা হয়েছে? তখন আপনি রেড়ে করে উঠেছিলেন। আপনার শো দেখে একজন বিশিষ্ট তৃণমূল নেতা, যথেষ্ট সিনিয়র, বহুদিন ধরে করছেন, আমি তার নাম কোট করব না, তিনি একটা মেসেজ করেছেন, বলেছেন শঙ্কু আমি তো তৃণমূল করি, তাহলে আমিও কি সমাজ বিরোধী গুন্ডা? শুনে বিষয়টা আমার ভালো লাগলো না, আমি কেন কানেক্ট করছি। দেখুন, তখন আমার মনে হয়েছিল এটা নিয়ে আমি আরেকবার রিথিঙ্ক করবো, যেটা ঠিক কি ভুল হয়তো আপনাকে বলবো। কিন্তু এখন একটু আগে আপনি যা দেখালেন, যেটা দেখলাম, সেটা দেখে আমি তো চাপে পড়ে গেলাম। কারণ তৃণমূলের ক্যান্ডিডেট হলতাতে দাঁড়িয়েছেন, তার নাম জাহাঙ্গীর, তাকে খুঁজছে বলে গোটা তৃণমূল রেডে করে নেমে পড়েছে। তিনি নিজেই বলছেন তিনি চোরাচালানকারী একটা ক্যারেক্টার, চন্দন কাঠের চোরাচালানকারী পুষ্পা। তিনি বলছেন যদি পুলিশ আমার বাড়িতে আসে তাহলে আমি পুষ্পা, আমি ঝুঁকেগা নেই, আমি চোরাচালানকারী। তো যে তৃণমূল তার নিজের ব্র্যান্ডিং নির্বাচনের আগের দিন নিজেকে গুন্ডা বলে এস্টাবলিশ করে, চোরাচালানকারী বলে এস্টাবলিশ করে, নিজেকে অপরাধী বলতে খুশি হয়, সেই তৃণমূলের হয়ে কেন গলা ফাটাবেন? কেন বলবেন? কেন তার এগেনস্টে ব্যবস্থা হবে না? আরে আমি জাহাঙ্গীরের রিয়াকশন আশা করেছিলাম যে ও বলবে যে আমি তো ভাই কোনো দোষ করিনি, আমার সিভিলিয়ান, আমার বাড়িতে পুলিশ কেন, আমি খুঁজে নিচ্ছি, আমি কোর্টে যাচ্ছি। ও বলেনি, ও উল্টে কি বলেছে? ও বলছে কি? ও বলছে আমি ক্রিমিনাল, আমি চোরাচালানকারী, আমি পুষ্পা। তো যে নিজে অপরাধী বলছে, তাকে নিয়ে আমি কি বলবো?
মানুষ তো সত্যিটা সব জানে, মানুষকে এত বোকা জাহাঙ্গীর কি সাধু পুরুষ, আচ্ছা শুনে নাও, মহাপুরুষ, বললে তো এতক্ষণ বললে, ওর আবার against-এ কেন criminal বলতে case হচ্ছে? নেই। আমার সময়তে কেন বলতে? ফলতাতে কিছু হয়নি। বিষয়টা কি হচ্ছে, এই যে সিনিয়ররা যেই পুলিশ তৃণমূলের অফিসার লোকেরা গেছিলেন, বলছে, সেই পুলিশ সেই অফিসারের সিনিয়রদের এখতিয়ার মধ্যে আছে লোকেরা কি? বলে তিনি যে এর জাহাঙ্গীর আগের খানের এমএলএ কি বাড়ি করে মারা খুঁজছেন গেলেন। মানুষকে জিজ্ঞেস করে, তাহলে সাথে যদি লোকাল পুলিশ থাকে সেই তো জাহাঙ্গীর খানের বাড়ি দেখিয়ে দেয়। আরে জাহাঙ্গীর তাহলে খান তাকে বাড়ি নিজে বলছে খুঁজতে হচ্ছে পুষ্পা, কেন? আপনি শুনে নাও, বলছেন না শুনে সে ভালো লোক। শুনে নাও। এখন বিষয়টা কি, একটা সিনেমার উপমা আর সিনেমার একটা আরে ডায়লগ ভাই, যদি সে সিনেমা বলা উপমা হয় দিয়ে তাহলে পুষ্পা প্রমাণিত বলা করতে হয়। চায়। এখন বিষয়টা তো তা নয়। সে তো বলেনি, সে বিষয়টা তো হচ্ছে সাধু পুরুষ, বিষয়টা হচ্ছে যে মহাপুরুষ। নিজেদের সে বলছে আমি পুষ্পা, সিংহামের কেচ্ছা কেলেঙ্কারি আমি চোরাচালানকারী। ঢাকার জন্য এতটা গলাবাজি শঙ্কুকে আরে করতে হবে। আমি গলাবাজি তার কারণ কোথায় হচ্ছে করছি? বিজেপির কাগজে আপনার সিংহম, আপনার যে candidate কাগজে বলছে। বাঘের অবস্থা আমাকে থামিয়ে দাও। মানুষ দেখে নিয়েছে। তুমি অনেকক্ষণ যে বলেছো। আমাকে থামিয়ে দিচ্ছেন। কাগজে প্রতিবার বাঘের আমাকেই থামিয়ে দিচ্ছেন। নক্কারজনক যে তৃণমূলকে চিত্র allow করে আমরা দিচ্ছেন। দেখলাম, যারা সেই গুন্ডামি করছে নক্কারজনক তাদেরকে নারী ছেড়ে দিচ্ছেন। বিদ্বেষী আমাকে একজন- থামিয়ে দিচ্ছেন। একজন নারী বিদ্বেষী শুধু নয়, একজন আরে নারী ভাই, ভোগী, এটার এনকোয়ারি যে নারীকে হয়েছিল, কি চোখে দেখে, সিট তৈরি হয়েছিল, সে গেছে এই ছবি এবং সেখানে তার তদন্ত বিরুদ্ধে করতে তার গেছিলেন। স্ত্রী, তার একজন স্ত্রী পুলিশ কোন level-এ নারী তদন্ত করে নির্যাতনের, জানেন? স্ত্রী নির্যাতনের অভিযোগ করেছে। সৈকত, অদ্ভুত সুতরাং ব্যাপার। মানুষ সব দুজনের জানতে কিন্তু পারে। অনেকের পুষ্পা। বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করছে, দুর্নীতি থেকে আরম্ভ করে বিভিন্ন অভিযোগ তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে। এখানে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এর আগে ছিল, এখন জাহাঙ্গীর খান নাকি প্রার্থী হয়ে তিনি ধমকাচ্ছেন চমকাচ্ছেন। দুদিকেই হচ্ছে দুটো কথা ভারসাম্য। পরিষ্কারভাবে বলা আমি প্রয়োজন। যা সৈকত বলবে, আমি জাস্ট একটা লাইন বলছি, সরকার একটা লাইন। মানুষ মারার অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানুষ মারার অভিযোগ। জাহাঙ্গীরের বিরুদ্ধে কি অভিযোগ নরেন্দ্র আছে? মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর সেই কেসটা প্রত্যাহার Okay, করেছে। কি কথা বলছেন? কথা বলতে Okay. বলুন আপনি। মানুষ সৈকত, মারার please. কেস আছে, Okay, okay, খুনে, please. Okay. একটা criminal ঠিক case। আছে, Please. আমি বলছি রাত পোহালে নির্বাচন অয়ন্দা, দুটো রাজনৈতিক দল, জাহাঙ্গীরও ধোয়া তুলসী পাতা নয়, এদিকে অর্জুন সিংহ ধোয়া তুলসী পাতা নয়, ব্যারাকপুর আর ডায়মন্ড হারবার। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ হতো তাহলে জাহাঙ্গীরের বাড়িতেও যেমন অবজারভার যেত, অর্জুন সিংহের বাড়িতেও অবজারভার যেত। সেটা হচ্ছে না। বিজেপি আজকে কাকে সিংহম মানাচ্ছে? দুদিন আগে পৌরসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে রাজীব কুমারকে তৃণমূল সিংহমের কায়দায় অবতীর্ণ করেছিল। আজকে জাহাঙ্গীরের জন্য এরা ডিফেন্ড করছে, দুদিন আগে শাহজাহানের জন্য ডিফেন্ড করেছে। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে সিংহমকে ভরসা করছে বিজেপি, আর এখানে রাজীব কুমার ফাইল চুরি থেকে, সমস্ত তদন্ত লোপাট থেকে, সব পঞ্চায়েতে ভোট লুট করা থেকে সব করেছে। মানে বোঝা যাচ্ছে দুটো রাজনৈতিক দল মানুষের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। আমলা, নির্বাচন কমিশন, পুলিশ, গুন্ডা, ক্রিমিনাল, এরাই মোটামুটি রাজনীতি নিয়ন্ত্রণ করবে। দেখুন, সিনেমার তো যাত্রাপালা চলছে না এটা। এই তো 5 বছরে পশ্চিমবাংলার মাটিতে স্কুল, কলেজ, হাসপাতাল হবে কি হবে না? মানুষের অধিকার নিয়ে কথা বলা ডায়মন্ড উচিত। হারবার, আমি এক লাইন শুধু বলি, ডায়মন্ড হারবারে বোমাগুলি, বন্দুকের আওয়াজ বন্ধ হবে কি হবে না? ব্যারাকপুরে ভোট লুট বন্ধ হবে কি হবে না? ক্রিমিনালরা যদি বাংলার রাজনীতির মুখ হয় তাহলে বাংলার জন্য বিপদ। অর্জুন সিং থেকে জাহাঙ্গীর, অজয় শর্মা থেকে রাজীব কুমার, এদের সবাইকে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে দূরে সরানো। আজকে তো অভিযোগ নয়, সেটা বাম আমল থেকে এরকম অভিযোগ যে বিভিন্ন নেতার বিরুদ্ধে বিভিন্ন নেতার বিরুদ্ধে অভিযোগ আরে ছিল। ভাই, না না না, বাম আমলকে টেনে না, খুব সহজ। কবে ডায়মন্ড হারবার সাড়ে তিন বছর সংসদের পর ছিল না? সবে অর্জুন সিং এর মতো নেতারা নির্বাচন করতে বসবা জামা পাল্টে তৃণমূল এরা বড় বড় কথা। খালি বাম আমল, এরা নেতাই বাম আমল ছিল সিঙ্গুর বলে নন্দীগ্রামে ডায়মন্ড হারবারের Okay, উৎসব okay, আছে please, ব্যারাকপুরে। please, এর কাছে okay, কেউ okay, কিছু okay, বুঝতে please, please. সিপিএম জ্ঞান দেবে, Okay. খুনি কথা। তারা অর্জুন সিং এর জন্য Okay, চোখের আমার কোণা দুদিকে আজকে খুনি খুনি হবে। হবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অর্জুন সিং Okay, 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 please. তাড়াতাড়ি চেয়ার বদল করো। বরং তৃণমূলের please, না ব্যক্তিগত বিষয় না, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা নতুন নয়। এবং যদি বলি ভোটের দিনের আগে অনেক নির্বাচন কমিশনের, মানে আমি বলছি সাফল্য কিনা, যে এখনো কিন্তু একজনও খুন হননি, এখনো কিচ্ছু হয়নি, বোমা পড়েনি। খুন হয়েছে, একজন কংগ্রেস কর্মী খুন হয়েছে, তুমি জানো। এবং আজকে আমরা নুরে আলম বুথ কর্মী খুন হয়েছে, বুথ প্রেসিডেন্ট খুন হয়েছে। এবার প্রশ্নটা আমি সেখানে আসছি না, তুমি বাস্তব কথা বলেছো। আমার শুধু একটা জিনিস দেখার আছে, আইন প্রণয়ক যারা বা আইনের ক্ষেত্রে যারা ভূমিকা নিচ্ছে, যেমন নির্বাচন কমিশন, ঠিক তেমনভাবে যেসব পুলিশ ফোর্সেস এসছেন অবজারভার হিসেবে বা সেন্ট্রাল বাহিনী, এখন তারা তো আইনানুগ ব্যবস্থা নেই। তারা অবশ্যই বাংলার মানুষের কাছে এটা অসম্মানের হবে যদি তারা থ্রেট পয়েন্টে থাকে, তারা ইন্টিমিডেটেড হন প্রতি মুহূর্তে, একটা ফিয়ার সাইকোসিস। আমার বলার উদ্দেশ্য এটা, একজন অবজারভারের দায়িত্ব কি প্রথমত বুঝে নিতে হবে। সেই অবজারভার কত পর্যন্ত যেতে পারেন এবং সরাসরি তার পরিবারকে থ্রেট করতে পারেন কি না, এটা কিন্তু বোঝার প্রশ্ন আছে। অর্থাৎ আইনানুগ ক্ষমতা কি। আমি সিনেমা বুঝি না, অয়ন পরিষ্কার বলছি, আমি ফিল্ম বাজ নই, আমি অনেক ফিল্মের কার কি ক্যারেক্টার আমি জানি না, কিন্তু বাস্তব ক্যারেক্টার একটা পুলিশ অফিসারের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় বুঝি। আর তোমাকে আমি একটা কথা বারবার বলবো,
জাহাঙ্গীর সারা বছর রাজনীতি করে 10 বছরের মাস্তান যদি তাই বলো, C7 কিন্তু সে ক্লিয়ার করেছে, এবার নমিনেশন দিতে তো C7 গেছে। এই C7 তার ডিক্লারেশন অফ ক্রিমিনালিটি অফ হোয়াট এভার দ্য কেসেস নির্বাচন এগুলো কমিশন আছে, clear এগুলোর করছে। পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া যায়। তুমি তার জন্য তার বাড়িতে গিয়ে থ্রেট করছো কেন? আমি এটা বুঝতে পারি। Okay. এটা অবশ্যই আমি একটা কথা বলি। গ্রান্টেড বা অ্যাকসেপ্টেবল এই যে নয়। বহির রাজ্য থেকে বিজেপির নেতারা যে এত এত কোটি কোটি টাকা বিলি করছে, সোনার গয়না বিলি করছে, আমরা বারবার নির্বাচন কোনো কমিশনকে baseless অভিযোগ, baseless। আজকে এ ধরনের উত্তরপ্রদেশের কোনো ঘটনা বিজেপির নেতা ঘটেনি। মুখ্যমন্ত্রী হেরে যাবেন বলে গল্প দিচ্ছেন। ধরেননি কেন? কি ব্যবস্থা নিয়েছে পুলিশ তো নির্বাচন আপনাদের কমিশন? ছিল, ধরেননি কেন? নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি পুলিশ যথাযথ মনে হতো ধরেননি তাহলে কেন? তো ব্যবস্থা নিত। আমরা তো চতুর্থ সরকার আবার গঠন হওয়ার পর করবেন না। ব্যবস্থা নেব, এদের Okay. টেনে আনবো। গল্প দেবেন না, কিন্তু গলা তারা টিপ বলুক, দেবেন। নির্বাচন তৃণমূল কমিশন বলছে চতুর্থ সরকার গঠন হওয়ার পরে ব্যবস্থা নেবে, বিজেপি বলছে যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু সব থেকে সবচেয়ে হেভিওয়েট কেন্দ্র হচ্ছে ভবানীপুর। এই ভবানীপুর কেন্দ্র থেকেই কি বোঝা যাবে যে কি হতে চলেছে এ রাজ্যে। দেখুন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সাস শুভেন্দু অধিকারী। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। সরকার আমরাই গর্ব। আমাকে আটকাতে পারবে না। আমি মমতা ব্যানার্জির পাশের বাড়িতে গিয়েও ক্যাম্পেইন করব। আমাকে কোনো বাড়ি বাদ থাকবে না। ভবানীপুর অনেকে বলেন মিনি ইন্ডিয়া, কারণ এখানে নানা ধর্মের এবং নানা রাজ্যের মানুষ থাকেন। ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। ভবানীপুরে বিজেপির বাজি শুভেন্দু অধিকারী। বুধবার শেষ দফায় এই হেভিওয়েট কেন্দ্রে ভোট। এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়েছে 51,022 জন ভোটারের নাম। এবার ভোটার 1,60,313। আমার মানুষের প্রতি বিশ্বাস আছে। আমি 365 দিন কাজ করি। দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, গুরুদ্বারা থেকে শুরু করে, মানস্তম্ভ থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, আমি সব কটা দায়িত্ব এবং দায়বদ্ধতা সারা বছর 365 দিন ধরে পালন করি। আমার কাছে এটা একদিনের লড়াই নয়, 365 দিন মানুষের সাথে থাকি। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। 2021 সালে শোভনদেব চট্টোপাধ্যায়কে ভবানীপুর থেকে প্রার্থী করে তৃণমূল। 28,719 ভোটে তিনি হারান বিজেপি রুদ্রনীল ঘোষকে। 21-এ মমতা বন্দ্যোপাধ্যায় লড়েন নন্দীগ্রাম থেকে। সেখানে বিজেপি টিকিটে জেতেন শুভেন্দু অধিকারী। উত্তর 24 পরগনার খড়দা বিধানসভা থেকে জেতেন কাজল সিনহা। কয়েকদিন পরেই তাঁর মৃত্যু হয়। উপনির্বাচনে খড়দা থেকে প্রার্থী করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। আর ভবানীপুর উপনির্বাচনে লড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে রেকর্ড ভোটে হারান। 2021 সালে মমতা জেতেন 58,835 ভোটে। 2024 সালে লোকসভা ভোটে ভবানীপুর থেকে 8,297 ভোটে লিড পায় তৃণমূল। আমি 365 দিন এখানে থাকি। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, সরকার আমরাই গর্ব। পুলিশকে মিসইউজ করবেন না, বলে গেলাম আমি। আর আমি ক্যান্ডিডেট ফ্রি মুভ করব। যেখানে অবস্ট্রাকশন করবেন গাড়ি ঘুরিয়ে। নিউজ 18 বাংলা। এই ভবানীপুর কেন্দ্রেই সবচেয়ে বেশি হেভিওয়েট কেন্দ্র এবং এখানে সব থেকে বেশি তৃণমূলের কাছে চ্যালেঞ্জ কিনা? আমাদের কাছে তো কোনো চ্যালেঞ্জ নয়। শুভেন্দু অধিকারী কোনো চ্যালেঞ্জ নয়। না, উনার আমও যাবে, ছালাও যাবে। এটা তো উনি তো বুঝে গেছেন এতক্ষণে। নন্দীগ্রামে যে মার্জিনে উনি হাঁটতে চলেছেন তাতে উনি বুঝে গেছেন। এবং কোথায় বিজেপির বীর বিক্রমী যারা প্রথম ফেজে যেসব নেতাদের নির্বাচন ছিল বা যারা সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে বসে আছেন, তারা প্রথম ফেজের পর কোথায়? প্রথম ফেজের পর তো শুধু আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে দেখলাম। হ্যাঁ, তাদেরকে দেখেছি। কিন্তু বিজেপির রাজ্যের বাহুবলীরা কোথায়? তারা কোথায়? একজন খড়গপুরে চমকাচ্ছিলেন, কোথায়? আরেকজন দক্ষিণ দিনাজপুরের বড় নাকি বাদশা কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কোথায়? রাজ্য সভাপতি তো মার্কেট থেকে হাওয়া ছিলেন।
তাকে অমিত শাহ নাকি বলেছে যে ফ্ল্যাগটাও কি আমি পুঁতে দেবো, এটাই তো তোমাদের মতো একটা সংবাদ মাধ্যমে শুনলাম। যা খুশি তাহলে বল, তাহলে আমরা এরা বলবো। কোথায় ছিল? আমরা এরা কখন তো বলবো? প্রচার থেকেই নিজেদেরকে এটা কি সরিয়ে তৃণমূলের নিয়েছে। ভবানীপুর তো campaign confidence হবে? কাদের কোথায় আছে? আমরা তো বলেছি কতক্ষণ বলবে এটা কি ভবানীপুরের campaign হবে? চ্যালেঞ্জই নয়। আজকে ভবানীপুর কোনো বিজেপি challenge নয়। এই তো ভবানীপুরের campaign হবে। বেশ, তালিকার okay, 50 okay, ক্রস করে দেখা। ওকে ওকে, দেখুন আমি আপনাকে একটা কথা বলছি, মানে সংগঠনই নেই যা বললো। সংগঠন নেই বলে লোক দেখা যাচ্ছে না, লোক শুভেন্দু অধিকারীর সাথে হাঁটছে দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে। আচ্ছা একজনকে যদি মনে হয় গুরুত্বপূর্ণই নয়, তাহলে এত চিৎকার চেঁচামেচির কি আছে? আপনি তো জিতে যাবেন, আপনি তো 58,000-এ জিতেছিলেন, এত ভয় কেন? ভয় নন্দীগ্রামের তাড়া করে বেড়াচ্ছে, যে যে ভোটে আপনি ভবানীপুরে? হ্যাঁ ভবানীপুরে? নন্দীগ্রামে যে ভোটে হেরেছিলেন, এবার তো আচ্ছা, নন্দীগ্রামের তারা করে হ্যাঁ বেড়াচ্ছে। সেই ভয় আবার এবারে হারবে ভবানীপুরে কিছু করছে, সেটা সেই হচ্ছে ভয়। লোডশেডিং। আরে একে বলতে দিন, আসছি আসছি এই বলুক, আসছি। তাহলে আমরা চলে যাই। নন্দীগ্রামের ভয় তারা করে বেড়াচ্ছে। ইয়েস, আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে একটা নির্বাচন হচ্ছে, একজন ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছেন, আপনি ভাই কনফিডেন্ট, আপনি তো বলছেন আজীবনকাল এখানে কাজ করেছেন, তাহলে আপনি জিতবেন। আপনার ভয় কেন এত? আপনি এবার আটকাচ্ছেন কেন? আপনি জানেন কালীঘাট থানার ওসি কেন ইলেকশন কমিশন চেঞ্জ করে দিয়েছে? কারণ শুভেন্দু অধিকারী সভা করতে চেয়েছে, সভা করতে দেয়নি। যেখানে সভা করবে সেখানে মাইক বেঁধে দিচ্ছে। আরে এত ভয়, এত ভয়, তাহলে আপনি জিতবেন কি করে? ওসিকে তো নির্বাচন কমিশন বহাল করেছিল, ওটা তো রাজ্যের থেকে আর কিছু জানেন না, হোম আপনারা ওসি প্রথমে আলমারি কালীঘাট দিয়ে বের করে থেকে চেঞ্জ দিয়েছে। করা হয়েছে, সেটা রাজ্যেরই ছিল। রাজ্যের ওসিকে ওরা আলমারি দিয়ে বের করে দিয়েছে। যখন হোম সেক্রেটারি থেকে আর ধর হোম থেকে সেক্রেটারি। আজকে চিফ সেক্রেটারি সব তারা পরিবর্তন করেছে, আরে! রিটেন করে রাখা হয়েছিল, ভয়! তাদের পছন্দের লোক ছিল। এই একটা কথা বলবো। ভয়, তারপরে ভয়ের অভিযোগের কথা মানে কি? বলছে, আরে আমি ভয়ের একটা কথা কথা বলছে, বলবো। তার জবাব কোথায়? আরে আমি একটা কথা বলবো। ও দাদা শুনুন না, আমি একটা কথা বলি। ওই যে এতক্ষণ কৃষাণুদা 4-5 জন আমাদের নেতার নাম করে বললেন যে তারা প্রচার কোথায়? করেননি। আমি কারোর নাম তাহলে নিই। শুনুন না, তারা প্রচার করেননি কেন, কোথায়, ইত্যাদি ইত্যাদি। আপনার হয়তো ভবানীপুরে অনেকে প্রচার করছেন, খবর নিন তারা গোপনে গোপনে কি চাইছেন। যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি হেরে যাবে, তত তাড়াতাড়ি তৃণমূল যদি বাই চান্স কিছু অয়নদা, আমার দুটো কথা, তাহলে অন্য কেউ চিফ এক সেকেন্ড, মিনিস্টার হবে। আমার দুটো কথা অয়নদা, আমি জানি না গোপনে গোপনে কার সঙ্গে কি হচ্ছে, অরূপ বিশ্বাসের সঙ্গে বিজেপি শোনা যাচ্ছে এরকম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। তোমরা জিরো থেকে একে যাও তো, তার বিরুদ্ধে তোমরা জিরো থেকে মাইনাসে নয় একে যাও। Please, তোমরা তো মাইনাসে চলে যাচ্ছ। ভবানীপুরের মানুষকে যা খুশি বলবে বলবে তো শুনবো। 5 বছরের জন্য বোকা মারাচ্ছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, তো ঘরোয়া কন্দল, ভাইপো, পিসি আর একজন সেকেন্ড ম্যান, এদের মাঝখানে দাঁড়িয়ে ভবানীপুরের মানুষের লাভটা কি হচ্ছে? 5 বছরে 2-3 ধরে লাইনে দাঁড়াচ্ছে। ভবানীপুরের লোক বিজেপির কাউন্সিলর জেতালো, সেই বিজেপি Okay. কাউন্সিলর তৃণমূল হয়ে গেল, তৃণমূল সেখানে উপনির্বাচন করালো, মুখ্যমন্ত্রীকে প্রজেকশন হলো, আর সেবারে নির্বাচনে উপনির্বাচনে বিজেপি কেন প্রার্থী দিল না? আজকে বিজেপি বড় বড় কথা বলছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিজেপি পালিয়ে গেছিল, আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে প্রার্থী দিয়ে চ্যালেঞ্জের মুখে ফেলাই তো কৌশল ছিল। সেখানে যেটা সৈকত বলছে, দু দলের মধ্যে সম্পর্ক নাকি ভাইপো? সেটা তো- না, সেটা না, ন্যারেটিভটা এরকম। ভবানীপুরে তো কেউ বলছে না যে শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সিপিআইএম বা সিপিএম এবং কংগ্রেসের কোনো প্রতিযোগিতা হচ্ছে। আসলে এটা যতটা রাজনৈতিক লড়াই, তার থেকে অনেক বেশি মনস্তাত্ত্বিক লড়াই। যদি আপনি হিসাবটা দেখেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এর আগের নির্বাচনে বিরোধীরা সেরকম ফাইট দিতে পারেনি। এবার শুভেন্দু অধিকারী যেহেতু এখানে ক্যান্ডিডেট, মনস্তাত্ত্বিকভাবে রাজনৈতিকভাবে একটা লড়াই দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আপনি যদি ভোট পার্সেন্টেজ দেখেন, একটু আগে দেখালেন, সেখানে বোঝা যাচ্ছে শেষ মমতা বন্দ্যোপাধ্যায় এখানে জিতেছিলেন 58,000 ভোটে, কিন্তু নাম বাদও গেছে। হ্যাঁ, লোকসভার লিড হ্যাঁ, বাদ যাওয়ার মানে পরিসংখ্যানটা গাণিতিকভাবে আলাদা, তার সঙ্গে ভোটের জেতা হারার কোনো মিল নেই। তার কারণ তার পোলিং কত হয়েছে, তার উপর পার্সেন্টেজ হয়েছে কিনা, টোটাল ভোট তার উপর ডিপেন্ড করে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভরকেন্দ্র ভবানীপুর, এবং সত্যিকারের শঙ্কু যেটা বলছে, একটা চাপ তৈরির চেষ্টা চলছে পুরো রাজ্যের ভিতরে ভবানীপুরে, যাতে বিজেপি লড়াইতে আছে এবং সরকার গঠনের লড়াইতে আছে। এটা মনোবল বাড়ানোরও একটা কৌশল, কিন্তু রাজনৈতিক কৌশল। দুজনকেই চ্যালেঞ্জ করার জন্য খুব স্বাভাবিক। হেভিওয়েট বলতে আমরা যেটা বুঝি রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী, আমাদের যে ক্যান্ডিডেটটা ওখানে একেবারে লোকাল এবং ভীষণ অ্যাক্টিভ, যারা জানে তারা জানে, এবং ভোটটা যেহেতু একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে, তার পরিচিতি আছে কিনা সেটা দেখবার একটা বড় প্রশ্ন। আরে এরা সেটিং আছে তৃণমূলের সাথে,
এরা দেবে না। আরে বাবা তৃণমূলের setting। একটা ক্যাজুয়াল লোক দিয়ে দিয়েছে। তুমি ট্র্যাপড হয়ে না, তুমি ট্র্যাপড হয়ে না। এটা মমতা ব্যানার্জিকে জেতানোর জন্য কংগ্রেসের কি না 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 না, অধীর চৌধুরীকে সরিয়েছো তো এই জন্য খুব খুব খারাপ দলটা লাগছে। বেছে নিয়েছো। বেচারা কংগ্রেস কোথায়? তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস বেচারা চ্যালেঞ্জ সারা করতে বাংলায় করতে কোথাও গলা নেই, ভেঙে ফেললো। কোথাও নেই। এটা হচ্ছে তুমি নাকি ওকে সময় দাও না, আমরা তো দিচ্ছি। আমি তো চুপ করেছিলাম। তাহলে থেমে যান, এই যে, চুপ করে যান, চুপ যেমন করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দিচ্ছেন। আবারও বলছি, আমি এখানে একটা দিয়েছেন। লাইন বলেনি। এবার থামো তুমি। আমি তোমাকে যেটা বলছি, ভবানীপুরের ক্ষেত্রটা কিন্তু কে ক্যান্ডিডেট, কে কংগ্রেসের ক্যান্ডিডেট? তুমি দাঁড়াও না। আরে নামটা আমি দাঁড়াও বলতে না। চাইছি। তুমি দাঁড়াও। আমি চিনি না। দাঁড়াও না, তোমার বলার চেনার চেনেন? দরকার নেই। তোমাকে অনেকে কংগ্রেসের কে চেনে। ক্যান্ডিডেট? তোমাকে অনেকে চেনে না। কি নাম? করুন না। কি নাম? কংগ্রেসটাই করেনি। কংগ্রেসটাই করেনি। যার জন্য- সবাই মিলে না, সবাই মিলে না। আচ্ছা, আমি CPM যেটা আপনাকে বলছি, কি candidate দিয়েছে? আমি যেটা বলছি, অসৎ আলোচনা হচ্ছে। রাজনৈতিকভাবে যেটা আরে নাম বলুন না, কি নাম? যেটা রাজনৈতিকভাবে বুঝতে পারছে না, ভবানীপুর কেন্দ্রে একজন মমতা বন্দ্যোপাধ্যায় না মুখ্যমন্ত্রী, আর একজন শুভেন্দু অধিকারী নয়, বিরোধী দলনেতা। টাসেলের ওয়েটটা সেখানে থাকবে তো স্বাভাবিক, পথ থেকে বলে দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি আমরা লড়াই করছি, আমরা লড়াই আছি। আর আরে আমরা candidate কে? কি নাম? এদের মতো আরে astrology candidate করবো না। নাম জানেন না? ক্যান্ডিডেটের নাম কি? আমরা কখনো আশা করতে পারিনি, আমরা কখনো একটু প্লিজ অ্যাঙ্কারের কথা শুনতে হবে। আমরা কখনো তার নাম প্রদীপ প্রসাদ। তুমি চেনো তাকে, তার নাম প্রদীপ আমরা প্রসাদ, কখনো আশা এবং করতে তার কাছে পারিনি তুমি বারবার মধ্যপ্রদেশে গেছো, কে এটাও আমি মুখ্যমন্ত্রী জানি। হবেন, রাজস্থানে কে মুখ্যমন্ত্রী হবেন, ওড়িশায় কে মুখ্যমন্ত্রী হবেন। আমি একটা ইনফরমেশন হ্যাঁ, একটা just। আমাদের সেটিং এর কথা শঙ্কুদা বলছে তো, ভাঙড়ে বিজেপির ক্যান্ডিডেট তার নিজের বাবা তৃণমূলের বুথ সভাপতি পবিত্র কর। আরে ভাই, আগে কিসের তিনি setting? বিজেপি করতেন, তিনি সেটিং তো তাহলে বলবো তোমরা এখনো পর্যন্ত 21শে জুলাইয়ের জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছ, মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে বলে। আমার একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে বলছেন 200 পার হয়ে যাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন জানে, সবাই জানে, সারা বাংলা জানে আর সারা ভারতই জানে যে উনি না জেনে না শুনে ওই শুভেন্দু অধিকারী বা অমিত শাহর মতো যা তা বলেন না। উনি যেটা বলেন ভেবে বলেন এবং সেটা হয় বলেই বলেন। এবং আমি বলে দিই, চন্দনদা যেহেতু বললো, গতকাল রাত্রেবেলা মংরাহাট পশ্চিমের কংগ্রেস প্রার্থী গুটি কয়েক যা ওনার দলবল আছে সহ নিজে তৃণমূলে জয়েন করেছে। তো কংগ্রেসের কোথায়? কংগ্রেসের এটাও সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয় কি স্যার? দুদিন পর এটা 2016 সঙ্গে 23 জন বিরোধী দলের ক্যান্ডিডেটকে তুলে নিচ্ছ ভোটের সময়, এটাও সুস্থ বাইরানের কথা মাথায় রেখো। জেলায় ভোটের আগে কিছু তৃণমূল কংগ্রেসে জয়েন করে, কিছু বিজেপিতে জয়েন করে, ভোটে কি ফ্যাক্টর হয় নাকি তাতে? একদম ভোটে ফ্যাক্টর হয় না, কারণ নির্বাচনের দুদিন আগে কে জয়েন করলো তার প্রভাব ব্যাপকভাবে ভোট বক্সে পড়ে না। তাই যদি হতো তাহলে এই বাংলার রাজনীতি, ভারতবর্ষের রাজনীতি বদলে যেত। কারণ জেতা ক্যান্ডিডেট 7 দিন 10 দিন 1 মাসের মধ্যে অন্য দলে জয়েন করে, জেতার আগে টিকিট পাওয়ার আগে। এটা নয়, আসলে যখন কেউ ভোট দিতে যায় ব্যালট বক্সে, তার মাথায় বোতাম টেপার আগে একটা ইস্যু মাথায় থাকে, যে কোনো একটা ইস্যু নিয়ে সে ভাবে। এখন মনস্তাত্ত্বিকভাবে সেই ইস্যুটা পশ্চিমবঙ্গে কি হবে, ওকে, সেইটাই হচ্ছে কালকে দেখার, এবং 4 তারিখে সেটাই কালকে দেখার, 4 তারিখে সেটাই বোঝার যে মানুষ কোন দিকে গেলেন। এবং আগামীকাল সকাল 6টা থেকে নিউজ 18 বাংলায় অবশ্যই চোখ রাখবেন। সব খবর, সব ছবি সবার আগে। অনেক ধন্যবাদ আপনাদেরকে জনতার দরবারে অংশগ্রহণের জন্য, অনেক ধন্যবাদ।